আজ 1 জানুয়ারি, নতুন বছরের প্রথম দিন। তাছাড়া আজকের আমার জন্মদিন। তো যাই হোক, আমি ভিডিওটা যখন করছি এখন খুব সকাল, চারিদিকে অনেক কুয়াশা হয়ে আছে, ভালো করে কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, ব্রাশ ট্রাশ সব কিছু করে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি। 2024 গত বছর, গতকাল রাতেও যে বছরটার সমাপ্তি ঘটেছে। তো বছরটা আমাকে অনেক কিছু দিয়েছে, যেমন অনেক কিছু কেড়েও নিয়েছে। সবথেকে মূল যেটা হচ্ছে আমার মোবাইলটা, জানি না আসবে কি না। যাই হোক, আশা আছে নিশ্চয়ই আসবে। মোবাইলে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলো সত্যি আমার খুব দরকার। টোটাল যা আছে, কোনো কিছু গুরুত্ব নেই এমনটা না, সবটারই গুরুত্ব আছে। জানি না আসবে কি না, কিন্তু মনটা যেন বড্ড ভারাক্রান্ত। 28শে অক্টোবর দুপুর থেকে, বাট অক্টোবরের ওই কয়েকটা দিন অনেকটা খারাপ গেছে। তারপর থেকে হয়তো ভগবানের আশীর্বাদ বা কি জানি না, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হলেও সব কিছু করছি, কিন্তু সেই যে কষ্টটা বা সেই যে শূন্যতাটা, সেটা খুব একটা বেশি ফিল হচ্ছে না। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার গত 2 বছর 23 সাল 24 সাল, যেদিন আমার জন্মদিন ছিল, বেশ কষ্টে কেটেছে। 2 বছরেরই জন্মদিনের দিন আমাকে কান্নাকাটি করে কাটাতে হয়েছে। 2 বছরেই সম্ভবত জন্মদিন হয়নি ওই দিন পালন করা। তো প্রচণ্ড খারাপ কেটেছে। জন্মদিন অন্য দিন যা কাটে বা যা হয় অন্য বারে, তার থেকে প্রচণ্ড কষ্টে কেটেছে, যেটা বলার মতো না। তবে হ্যাঁ, আমি আমি নিজেকে কী বলা যায়, এইটুকু গর্বিত ভাবি যে জীবনে যতটুকু উন্নতি করতে পেরেছি আমার কবিতার জন্য, তো সেইটুকু দিয়েও অনেক পরিচিত অপরিচিত অনেকের সাথে পরিচয় হয়েছে। পরিচিত বলতে যাদের সাথে আগে চিনতাম জানতাম, মাঝে পরিচয় সরি একটু ভুল বললাম, মাঝে যোগাযোগ ছিল না, তাদের সাথে আবার যোগাযোগ হয়েছে। আর অপরিচিত তাদের তো চিনতামই না, কিন্তু যোগাযোগ হয়েছে। তো তারা আমাকে উইশ করতো। এবার ব্যাপারটা হচ্ছে, জন্মদিন আর নতুন বছরের শুরু যেহেতু একই দিনে, তো এইটা পার্থক্য করে আমার ক্ষেত্রে সুবিধা হতো যে কে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে আর কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তো যাই হোক, পরিচিতরাও যেমন জানাতো, তার থেকে অপরিচিতরা অনেক বেশি জানাতো, যেটা আমি কী বলা যায় গুণে শেষ করতে পারতাম না। তো নিউজ ফিডের থেকেও আমার ইনবক্সে বেশি মেসেজ জমা হতো শুভেচ্ছা। দুটো শুভেচ্ছাই আসতো, জন্মদিনেরও আসতো, নতুন বছরেরও আসতো। তো আমার ভালো লাগতো খুব। এই বছর যে ব্যাপারটা হচ্ছে, আমার এই সমস্ত আইডিগুলো নতুন, ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক, এগুলো নতুন আইডি, পুরনো কোনোটাই আমি যেতে পারিনি। কেন পারিনি সেটা বিস্তারিত এখন বলছি না। তো যাই হোক, কষ্ট লাগে খুব, নিজে সেটা ফিল করতে পারি যে কেমন লাগে, সেটা অন্য কাউকে তো বলে বোঝানো যাবে না। তো যাই হোক, অনেক কষ্ট লাগে, কিন্তু তবুও কিছু করার নেই। এবার নতুন যে আইডি, এটা সম্পর্কে তো খুব একটা কেউ জানে না। তো হ্যাঁ, কিছু কিছু জন যারা হয়তো প্রোফাইলের যে ফটোটা দেখে যারা বুঝতে পেরেছে বা চিনতে পেরেছে, অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্টও করেছি, করিনি যে সেটা বলবো না। তো অচেনা অজানা কাউকে অ্যাকসেপ্ট করিনি। তো ব্যাপারটা হচ্ছে, আমার কাছে শুভেচ্ছা এসছে বলতে গুনতে হবে না, একদম পারফেক্ট বলে দিতে পারবো। হোয়াটসঅ্যাপে এসছে
2টো SMS। মানে নিউ ইয়ারের শুভেচ্ছা অনেকগুলো এসছে, কিন্তু জন্মদিনের যে শুভেচ্ছাটা সেটা জাস্ট 2টো এসছে। একটা আমার বেস্ট ফ্রেন্ড করেছে, মানে কলেজের যে বেস্ট ফ্রেন্ড, আর একটা করেছে আমারই একটা বান্ধবী স্কুলের, ও যদিও কলেজের না। তো এই দুজন জানিয়েছে। বাকি সব হ্যাপি নিউ ইয়ার এসএমএসটা করেছে, কিন্তু আমার জন্মদিনেরটা করেনি। তো যাই হোক, একজন তো আবার না, একজন না সরি, দুজন তো আবার একবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম। তো সেটা ওই সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। তো তারা সেই সময় আমার জন্মদিনে উইশ করেছিল। তো সেটা নিয়ে তো প্রচুর হাসাহাসিও আমি করেছিলাম। মানে এতটা মনে রাখে যে জানুয়ারির বদলে সেপ্টেম্বর অক্টোবরে উইশ করছে। যাই হোক, তো বেশি হাসাহাসি হয়েছিল ওটা নিয়ে। আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের আর মায়ের তিনজনেরই খুব হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, 2025-এর এই যে জন্মদিনটায় আমি সকালে মোটামুটি তাড়াতাড়ি উঠেছি, কিন্তু গতকাল না, মানে অন্যান্য বারে যেটা করি, সবসময় করি, আমার এটা বেশ ভালো লাগে, 12টা বাজলে তারপর যে ঘুমোবো, মানে দেখবো যে কে উইশ করে ফার্স্ট, কে জানায় শুভেচ্ছাটা, সেটা হ্যাপি নিউ ইয়ারেরই হোক বা জন্মদিনের। তো ওইটা দেখে যে ঘুমোতে যাওয়ার যে ব্যাপারটা, সেটা না আমার এবছর ছিল না। ঠিক আছে, মানে আমি গতকাল রাত্রে যখন ঘুমোই 11টা সামথিং বাজে, মানে 11টা পেরিয়ে একটু বেশি বাজে। তো ঘুমিয়েছিলাম। তো বাবাকে বলছিলাম, মানে ঘুমোতে যাওয়ার আগে, যে বাবা তুমি 12টা অবধি জেগে থাকবে। মাকে বলছিলাম, কিন্তু মা জেগে থাকবে না, জেগে থাকাটা সম্ভব না। তো বাবা বলছিল যে দেখ বাবু, আর না, বাবা জেগে থাকলে হতো, কিন্তু বাবার এখন শরীর সবসময় ভালো থাকে না। অনেকগুলো মাস ধরেই বাবা অসুস্থ হয়ে পড়েছে, সে কারণে ওষুধ খেতে হয় বেশ কয়েকটা। তো টাইমলি ঘুমটা প্রয়োজন, ঘুমিয়েও পড়ে, জেগে থাকতে পারে না এখন আর। তো বাবা বলল যে তুই চাইলে জেগে থাক, আর আমি তো জেগে থাকতে পারবো না বাবু। আমি জানি পরিস্থিতিটা, আমিও বুঝি না তা নয়, এতগুলো বছর কাটিয়ে এসেছি, প্রতিটা মুহূর্তে দুজন মানুষকে দেখছি, তাদের সিচুয়েশানটা জানি। তো আমি তখন ভাবলাম যে থাক, একটা বছর না হয় তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, আর জেগেও বা কী হবে, কে আর এমন উইশ করবে। মেন ব্যাপার হচ্ছে ওইটাই, পুরোনো আইডিগুলো থাকলে অনেকগুলো উইশ পেতাম। পুরোনো আইডিতে আমার যতদূর সম্ভব মনে হয় আমার, মানে কী বলা যায়, স্থির বিশ্বাস বলতে পারি। উইশ অবশ্যই এসেছে অনেকের ইনবক্সে, কিন্তু আমি তো সেগুলোতে ঢুকতে পারিনি, তাই জানতে পারবো না, দেখতে পারবো না। তো যাই হোক, নতুন এতে কে আর তেমন উইশ করবে, ঘুমিয়েই যাই। তো ঘুমিয়ে গেছি সকাল থেকে, ওই যে বললাম 2টো উইশ এসছে। তো যাই হোক, আমার সেগুলো নিয়ে না কোনো মন খারাপ নেই। আমি আশা করি আমাকে এবারের জন্মদিনটায় কেঁদে কাটাতে হবে না। খুব বেশি আনন্দ, খুব বেশি মজা না হলেও কেঁদে কাটাতে হবে না অন্তত, এটুকু আমি সকালে নিজে থেকেই বলতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে যে কবিতা, মানে আমি আবৃত্তি করি, বিভিন্ন জায়গায় করেছি, শুধু স্কুল বলে স্কুল না, স্কুল হোক, কলেজ হোক, আরও কয়েকটা অনুষ্ঠানেও করেছি। তো আবৃত্তির ব্যাপারটা না, মানে এই যে ছন্দের যে ব্যাপারটা, ওইটা আমার না, মানে মনের সাথে একদম যেন গেঁথে আছে, মানে সেটা বলে বোঝানো যাবে না। ওই হয় না যে শরীর দুটো আলাদা, মানে কেউ কেউ ভালোবাসলে যেটা বলে যে দুটো মন দুটো শরীর কিন্তু একই আত্মা, ওই যে ব্যাপারটা অনেকটা তাই। তো ছন্দ জিনিসটা না আমার বরাবরই ভালো লাগে। আবৃত্তি আরও অনেকেও করে, আবৃত্তি যে করে না এমন নয়, আবৃত্তি অনেকেই করে, ওর থেকে অনেক ভালো অনেকে করে, অনেক বড় বড় অনেকেই আছে। কিন্তু তার থেকে ব্যাপারটা হচ্ছে যে নিজের ভেতর থেকে যে ছন্দটা যে বেরোয়, কিংবা যে কবিতা লেখার যে ব্যাপারটা, ওইটা আমি খুব ভালোবাসি। মানে
যখন নার্সারিতে পড়তাম তখন থেকেও লিখতাম, ছোটোখাটো হয়তো, সে গাছপালা নদী নালা যা দিয়েই হোক, 2 লাইন 3 লাইন 4 লাইন যেরকম হোক, যখন যেটার লাইন পারতাম তো করতাম ঠিকই। তোমার এই আবৃত্তি যে করা, মানে কবিতা যে আবৃত্তি হিসেবে যে পেশ করা মানুষজনের সামনে, সেইটা প্রথম হাতে খড়ি হয়েছিল আমি যখন ক্লাস 4-এ পড়ি। যাই হোক, তো আমি সেই কাকুর কাছে অনেক থ্যাঙ্কফুল। মানুষটা আমাকে সত্যি অনেক ভালোবাসতো, কিন্তু যাই হোক, তার বাড়ির মানুষজন আরও অনেকের অনেক রকম ইন্ধনের জন্য মানুষটা বদলে গেছে, কথাবার্তাই হয় না এখন আর। তো সেই মানুষটা প্রথম বলেছিল আমাকে যে চল তুই আবৃত্তি করবি, তোর কথাগুলো খুব স্পষ্ট সুন্দর, তুই চাইলে আবৃত্তি করতে পারিস, ভালো লাগবে তুই আবৃত্তি করলে। তো ওই মানুষটার মিষ্টি একটা নামে আমাকে ডাকতো। যাই হোক, সেই নামটা আমার মোবাইলের পাসওয়ার্ডও ছিল। তো ওই মানুষটার কাছে সেই জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তো তারপর ওইখান থেকে আমার আবৃত্তির জীবনে সূত্রপাত হয় ক্লাস 4-এ। তারপর দিন, মানে যেদিন আবৃত্তিটা হয়, সন্ধে যখন হয়, তো আবৃত্তির স্টেজে যখন উঠি প্রচণ্ড ভয় লাগছিল। মানে এতটা ভয় আমি কি বলবো, কোনোদিনও অন দ্য স্টেজ কোনো পারফরমেন্স করিনি, তো ভয় লাগছিল সেজন্য। তো এই যে স্টেজে উঠতে হয়, সেই যে ধাপ, যে মানে পাটাতনে যেরকম পাউচিটা, পাউচি যেরকম করা থাকে সমস্ত জায়গায়, সেখানে আড়ালে কাকু দাঁড়িয়েছিল, আমার হাত ধরে দাঁড়িয়েছিল। আর ওই স্ট্যান্ডে যে মাইক্রোফোন সেট করা থাকে বলতে হয়, তো ওইটা আমার কাছে, তো যারা মানে ঠিক করে দেওয়ার তারা করে দিয়েছিল। তো আমি মানে সে ছেড়ে দেমা কেঁদে মাছি এমন একটা অবস্থা, অনেক ভয়ে ভয়ে আবৃত্তিটা করেছিলাম। তো পুরোটাই শেষ করেছিলাম, এমন না যে অর্ধেকেতে ভুলে গেছি। কবি শঙ্খ ঘোষের আবৃত্তি, মানে কবিতা, কী কবিতা আমার সেটা মনে নেই এখন। তো যতদূর সময় আমাদের ক্লাসের বইয়েরই ছিল, মানে আমাদের সময় যে সিলেবাস ছিল নার্সারির, তখন সেই সিলেবাসই ছিল। তো সেই কবিতাটা আবৃত্তি করেছিলাম, কী কবিতা আমার খেয়াল নেই, কিন্তু কবি শঙ্খ ঘোষের। তো আমাদের তো নার্সারিতে আমাদের যারা পড়তো, তো সেসব কচি কাচারা হোক কিংবা অনেকের অভিভাবিকারা হোক, দেখতে গেছিলো অনেকে। তো পরের দিন আমি যখন স্কুলে যাই, তো অনেকে তো বেশ জিজ্ঞেস করছিল যে আরে নিবেদিতা, তুই এত ভালো কবিতা বলিস, তুই জানতাম না, এত ভালো আবৃত্তি করিস, বেশ ভালো হয়েছে ভালো হয়েছে। বন্ধু বান্ধবীরা বলছিল, তাদের বাড়ির লোকজন বলছিল। তো ওই সময়টা আমার না বেশ ভালো লাগছিল। ও হ্যাঁ, তো ওই যে সেদিন যে রাতের যে ব্যাপারটা, তারপর সব বলা টলা তো হয়ে গেছে। যদিও আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি, যারা হয়েছিল তারা সম্ভবত ওই দিয়েছিল, স্টিলের টিফিন কৌটো যে ওইগুলো দিয়েছিল। ফার্স্ট সেকেন্ড থার্ড অনুযায়ী 3 রকম সাইজের ছিল, 3জনকে দিয়েছিল। বাকি আমরা যারা আবৃত্তি করেছিলাম সবাইকে ওই একটা করে পেন দিয়েছিল, মানে একটা করে পেন দিয়েছিল। তো আমি তো বেশ খুশি হয়েছিলাম সেই জন্য, জীবনের প্রথম কিছু একটা মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিছু একটা পেয়েছি। তারপর সেদিন বাড়িতে এলাম যখন, দাদুও খোঁজ করছিল যে কিরে, হ্যাঁ দাদু কীরকম করে আবৃত্তি কীরকম হলো, কী ব্যাপার, মাকে জিজ্ঞেস করছিল। তো মা বললো হ্যাঁ করেছে মোটামুটি, তো পেন টেন পেয়েছি সেগুলো তো দেখালাম। তারপর তখন ঝড় টড় উঠলো রাত্রিবেলা, ঝড় টড় উঠে তো কারেন্ট চলে গেছিলো। সে অন্ধকারে হারিকেন ল্যাম্প সেগুলো জেলে খাওয়া দাওয়াটা হলো, খেয়ে তারপর রাত্রিবেলা শোয়া হয়েছিল। আমার জীবনের প্রথম স্টেজ পারফরমেন্সের অভিজ্ঞতা এইটা। এখনও মানে কী বলা যায়, যখন ভাবি তখন ওই অনেকটা স্মৃতির পাতায় না সেই সুন্দর দিনগুলো প্রচুর ভেসে ওঠে। যাই হোক, তো তারপরে অনেক জায়গায় যে পারফরমেন্স করেছি, আমার আর কোনো ভয় লাগেনি বা কোনো কিছু মনে হয়নি যে কীরকম করবো, কি এতজন দর্শক কেমন হবে, কি করবে, কেউ যদি কিছু হাসাহাসি করে বা কিছু বলে, নিচে তো মানুষেরা যা হচ্ছে হচ্ছে, আমার পারফরমেন্স যেখানে করার আমি সেখানেই পুরোটা ফোকাস করা উচিত, সেভাবে করবো। আমার ভয়ের কী আছে, আর তো ঘাবড়ানোর বা কী আছে। তো কোথাও ঘাবড়াইও নি, কিছু হয়নি, তা সবটাই ভালো মতো হয়েছে। তো তারপর থেকে স্কুলে কলেজে, একটু আগে যেটা বললাম যে স্কুলে কলেজে হোক কি অন্যান্য কোনো অনুষ্ঠানে হোক, যেখানেই আবৃত্তি করি না কেন, আমার কোনো টেনশন হয়নি বা কোনো ভয় এটাও মনে হয়নি। নিজের কবিতাও অনেক জায়গায় আবৃত্তি করেছি, কিছু মনে হয়নি। কিন্তু ব্যাপার হচ্ছে যে মানুষ না যখন এই ট্রোল করে যে আরে কী এমন 2-4 লাইন লিখিস, কী এমন করিস, তুই পড়িস অন্য একটা স্ট্রিমে,
এমন না যে তুই সাহিত্যের কোনো কিছু নিয়ে পড়িস বা কিছু, মানে লিটারেচার সাবজেক্ট যে সেগুলো নিয়ে এত পড়িস না, কিছু করিস না, তাহলে ওসবের প্রতি এত ঝোঁক কেন? অন্য জিনিস নিয়ে পড়িস তুই, এসব না করলে হয়। অনেকে অনেক কিছু বলে। এবং আবার এটাও বলে যে কী সাপ ব্যাং দু এক লাইন লিখিস, সেইগুলোকে আবার মানুষজনের সামনে বলিস স্টেজে উঠে, লজ্জা করে না? সব রকম কথাবার্তাই কানে আসে। আমি ওগুলো না কোনোদিনও কোনো জবাব দিই না এই কারণ, কেননা আমি অন দ্য স্টেজ যখন কোনো একটা পারফরমেন্স করি, তারপর পরে যখন সবাই যে হাততালিটা দেয়, কিংবা তারপরে স্টেজ থেকে নামার সময় হোক বা নামার আগে হোক, বিভিন্নজন বিভিন্ন যে প্রশ্নগুলো করে, বা যে এইটা জিজ্ঞেস করে যে এইরকম অভিনবভাবে ঠিক এইরকম লাইনগুলো কী করে মনে আসে, কীরকম মাথায় আসে, অনেকটা বড় তো তুই হয়ে যাসনি, কী করে মনে হয়, এই টাইপের আরও অনেক রকমের প্রশ্ন যখন এগুলো করে না, তখন আর ওই ট্রোলটা না ঠিক মানে মনে থাকে না, এমনিতেই ভুলে যাই তখন যে কেউ ট্রোল করেছিল বা কিছু সমালোচনা করেছিল। এই যেমন আমাদের স্কুলের 80 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হলো, তো সেখানে আমি আবৃত্তি করেছিলাম সম্পূর্ণ নিজের লেখা। আর নিজের লেখা বলতে আমার ওই স্কুল লাইফের ওপর ভিত্তি করেই আবৃত্তিটা মানে করা আর কি, কবিতাটা যে লিখেছিলাম। তো তারপর স্টেজে যারা ছিলেন অনেক উঁচু উঁচু দরের মানুষ ওনারা, তো সবাই অনেক আশীর্বাদ করেছেন, আমি সত্যি তার জন্য অনেকটা কৃতজ্ঞ। তো তার মধ্যে আবার 3-4 জন আমার নাম্বারও নিয়েছিল। তো তারপর সবাই অনেক রকম কথাবার্তা বলার পর বারবার এটাই বলছিল, মানে ওই যে অ্যাপ্রিসিয়েট করাটা না, আমি মানে চেনা জানা মানুষজনের কাছ থেকে যতটা না অ্যাপ্রিসিয়েট পেয়েছি, তার থেকে অচেনা অজানা মানুষের থেকে না অনেক বেশি পেয়েছি। অচেনা অজানা মানুষ যখন জানে যে এই মানুষটার মধ্যে এই প্রতিভাটা আছে বা এই গুণটা আছে, সেটাকে আরও বিকশিত করার জন্য তারা উদ্বুদ্ধ করে। চেনা জানা মানুষের না বেশি সমালোচনা করে, বেশি মানে টেনে নামিয়ে দেওয়ার বা পেছনে নিন্দা করার, এগুলো করার বেশি মানসিকতা ওদের। তারা কিন্তু বলবে না যে হ্যাঁ তুই এগিয়ে যা, তুই পারবি, এটা দিয়েও তুই জীবনে কিছু ভাবতে পারিস, তারা কক্ষনো বলবে না, কক্ষনো না। সেই জন্য না আমি যেসব মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পাই, আমি সেগুলোই মনে রাখি। পেছনের কে সমালোচনা করলো, কে কী বললো, ওগুলো আর মনে রাখি না। ওগুলো শুধু না জীবনে কষ্ট এনে দেয়, আর কিচ্ছু না। এই যেমন বললাম যে 2024 আমার কাছে ভালো খারাপ সব রকম মিলিয়ে কেটেছে। এত ভালো খারাপের মাঝেও আজকের দিনটা আমার মনে হচ্ছে সত্যি কত সুন্দর একটা দিন, কত ভালো একটা দিন। আমার কষ্ট হয়নি, মন খারাপ হয়নি। আমি জানি আমার ফোনটা যে নেই সেটার জন্য যে মনটা কেমন একটা করছে, মানে সেটা মানে কি বলা যায়, ভালোভাবে এক্সপ্রেস করতে আমি পারবো না, হয়তো এক্সপ্রেস করা সম্ভবও নয়। আমি নিজে জানি ওটাই আমার ইয়েগুলো ছিল। চাইলেও না, মানে চাইলেও অন্য কেউ সেটা অন্যরকম ফিল করতে পারবে না। যদিও পুরো ব্যাপারটা সম্বন্ধে সবাই জানে না যে কী হয়েছে না হয়েছে, কী ব্যাপার, তবুও ভালো খারাপ সব নিয়েই তো জীবন, তাই না? তবে হ্যাঁ, আমি ছন্দটাকে কোনোদিনও ছাড়তে পারবো না, ওটা আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। যে যতই বলুক, নিন্দে করুক, প্রশংসা করুক, যে যাই করুক, আমার কিচ্ছু না। আমি যেটা ভালোবাসি সেটা সবসময় ভালোবাসবো। তাই ছন্দ বিনে তো প্রাণ বাঁচে না। লাইনটা ছিল না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, কিন্তু না, আমার ক্ষেত্রে বন্ধু বিনে প্রাণ বাঁচে ভাই, ছন্দ বিনে প্রাণ বাঁচে না। বন্ধু ছাড়াই তো এতগুলো দিন কাটালাম, তাই না? একটা স্টেজে একটা স্টেজ হয়, এই স্টেজটাই ভালো, সে স্টেজটাই ভালো, এইরকমই ব্যাস। পুরোটাই ভালো ওরকম কেউ আমার জীবনে নেই, আশা করি কোনো থাকবেও না। কেননা আমি জানি জীবনে আপস অ্যান্ড ডাউন আসবে, কেউ কোনো সময় থাকবে, কেউ কোনো সময় থাকবে না, পুরোটাই থাকবে ওরকম না। অতটা সৌভাগ্য নিয়ে না আমি জন্মাইনি, তো পুরোটাই কেউ থাকবে না। তো এবার যে যতটুকুই থাকুক ততটুকুই নিয়ে এগিয়ে চলতে হবে। বেশি এক্সপেকটেশন রাখাটা তো বিপদ, তাই না? বেশি আশা করলে কষ্টও বেশি পেতে হবে। চলো, আজকের মতো টাটা। আর সবাইকে শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক ভালো থেকো,
নতুন বছর সবার ভালো কাটুক। আর হ্যাঁ, যদি সমালোচনা শোনো তাহলে এটুকু বুঝবে যে জীবনে একটু হলেও তুমি এগিয়েছো, একটু হলেও নতুন কিছু করেছো যা অন্যরা করতে পারেনি, আর পারেনি বলেই তোমার সমালোচনা করছে, তোমার ক্ষতি করার জন্য বা তোমাকে টেনে নামানোর জন্য। এগিয়ে যাও, ভালো থেকো।